হ্যালো স্টুডেন্টস, তোমাদের সামনে আজকে আবার আমি চলে এসেছি নেক্সট টপিক নিয়ে। তোমাদের আগের ক্লাসে মনে আছে মেডিকেলের জন্য আমরা লাস্ট টপিক কভার করেছিলাম। আজকে আমরা যাবো হচ্ছে নেক্সট টপিক নিয়ে, দ্যাট ইজ দ্য এক্সক্রিটেড প্রোডাক্টস অ্যান্ড দেয়ার এলিমিনেশন। তোমাদের স্কেলেটাল সিস্টেম পড়ানো হয়ে গেছিল, হিউম্যান স্কেলেটাল সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ওই হিউম্যান স্কেলেটাল সিস্টেমে আরও যে জিনিসগুলো ছিল স্পেসিফিক্যালি মেডিকেলের পার্টে পড়ার জন্য, সে সমস্ত জিনিসগুলো আমি কভার করিয়ে দিয়েছি। তো আজকে হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম বা এক্সক্রিটরি প্রোডাক্টস অ্যান্ড দেয়ার এলিমিনেশন শুরু করার আগে আমি একটা জিনিস বলবো যে এদের এই চ্যাপ্টার রিলেটেড বোর্ডের যা পোর্শনস সেগুলো তোমাদের আমি পড়িয়ে দিয়েছি। আশা করি সেই জিনিসগুলো তোমরা ভালোভাবে পড়ে নিয়েছো। এবার আমরা দেখে নিচ্ছি আজকে যে আমাদের মেডিকেলের জন্য এই চ্যাপ্টারটা থেকে কী কী জিনিস এক্সট্রা পড়তে হবে। ফার্স্ট যেটা আমাদের পড়তে হবে সেটা ফলো করো তোমরা এই পোর্শনটাতে, যে এভলিউশন অফ কিডনির এভলিউশন কীভাবে হয়েছে তার উপর ডিপেন্ড করে আমরা দেখেছি there are three types of kidneys, okay, during the process of evolution we have found, okay, তার মানে evolutionary process এ three types of kidneys এসছে, one step by step তারা কিন্তু মডিফাইড হয়েছে। তো ফার্স্ট আমরা যদি দেখি একদম প্রিমিটিভ লেভেল অর্থাৎ একদম বলতে পারো এনশিয়েন্ট লেভেল অফ কিডনি, যেটা আমরা দেখতে পেয়েছি যেটা স্ট্রাকচারালি অনেকটাই বেসিক, অনেকটাই প্রিলিমিনারি, নট সো মাচ মডিফাইড লাইক দ্য রিসেন্ট ওয়ান। সেই স্পেসিফিক কিডনি টাইপটার নাম ছিল আর্কিনেফ্রিক কিডনি অর অপিস্থোনেফ্রিক কিডনি। অবশ্যই বুঝতে পারছো এখানে আর কি কথাটা এসছে, অবশ্যই ইটস রিলেটেড উইথ অ্যানশিয়েন্ট, যেটা বোঝানোর জন্য। অ্যান্ড নেফ্রিক অবশ্যই বুঝতে পারছো, দ্য ওয়ার্ড হ্যাজ কাম ফ্রম দ্য নেফ্রন, দ্যাট ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ এক্সক্রিটরি সিস্টেম। তো সেই আর্কিনেফ্রিক বা অপিস্থোনেফ্রিক কিডনি যেটা ছিল সেটা ছিল একদম প্রিলিমিনারি লেভেল অফ কিডনি, কোনো স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি ছিল না, এবং সেই জন্যই দিস কিডনি ওয়াজ প্রেজেন্ট ইন ফিশ অ্যান্ড অ্যাম্ফিবিয়া, মানে ফিশ অ্যান্ড অ্যাম্ফিবিয়া একদম বেসিক ভার্টিব্রেট অর্গানিজমস বলতে আমরা যাদেরকে বুঝি, ফিশ প্রথমে তারপরে অ্যাম্ফিবিয়া। তো সেই ফিশ অ্যান্ড অ্যাম্ফিবিয়ার মধ্যেই কিন্তু ফার্স্ট এই আর্কিনেফ্রিক বা অপিস্থোনেফ্রিক কিডনি দেখতে পাওয়া যায়। তারপরে তোমরা দেখতে পাচ্ছ আর্কিনেফ্রিকের পরে আসে হচ্ছে গিয়ে মেসোনেফ্রিক, দ্যাট ইজ দ্য নেক্সট মডিফাইড ফর্ম অফ দ্য কিডনি, কারণ একদম প্রিমিটিভ ফর্মটা ফার্দার একটু মডিফাই হয়ে তৈরি করে মেসোনেফ্রিক, যেটা এখনকার মতো নয়, এখনকার মতো অতটা মডিফাইড নয়। So that mesonephric kidney, it has been found in case of reptilia and bird. Reptilia আর bird এর ক্ষেত্রে mesonephric kidney দেখতে পাওয়া গেছে। Next, metanephric kidney. Metanephric is the recent one. That is the most modified kidney. Mesonephric kidney তে ফার্দার কিছু মডিফিকেশন, স্ট্রাকচারাল মডিফিকেশন, ফাংশনাল কিছু মডিফিকেশন এসে এই metanephric kidney তৈরি করেছে। Metanephric kidney can be exclusively found in primate and non-primate mammals. That means in case of human being, in case of other tetrapod animals. So in case of those animals, all in mammal animals specifically, this metanephric kidney or the most modified advanced form of the kidney can be found. ঠিক আছে, তাহলে মোটামুটি ভাবে বোঝা গেল যে এভলিউশনারি পাথওয়েতে কিভাবে কিডনির মডিফিকেশন হয়েছে এবং তাদের নামগুলো কি হয়েছে, প্রথমে আর্কিনেফ্রিক, দেন মেসোনেফ্রিক, দেন মেটানেফ্রিক। ক্লিয়ার? চলে আসি নেক্সট যে পয়েন্টটা আমাদের আজকে পড়তে হবে, সেটা হচ্ছে টাইপস অফ এক্সক্রিটরি প্রোডাক্ট। আমরা বোর্ডসের ক্লাসে মেইনলি পড়েছি যে টাইপস অফ এক্সক্রিটরি প্রোডাক্টস আর জেনারেলি অফ থ্রি। কি কি আমরা পড়েছি মেইনলি? তিনটে টাইপ যেগুলো পড়েছি তার মধ্যে ছিল হচ্ছে ইউরিওটেলিজম, ইউরিকোটেলিজম, আর হচ্ছে গিয়ে কি অ্যামোনোটেলিজম। ঠিক আছে, কারণ ইউরিওটেলিজম মানে যারা ইউরিয়া রিলিজ করে, ইউরিকোটেলিজম মানে যারা ইউরিক অ্যাসিড রিলিজ করে, আর অ্যামোনোটেলিজম মানে যারা অ্যামোনিয়া রিলিজ করে। তো এই তিনটে ফর্ম আমরা অলরেডি পড়ে নিয়েছি। এছাড়াও আর কি কি রকমের এক্সক্রিটরি প্রোডাক্টস রিলিজ করতে পারে আদার ডিফারেন্ট অর্গানিজমস। তো সেখানে আমি দুটো ক্যাটাগরিকে রেখেছি, একটা হচ্ছে অ্যামাইনোটেলিজম, একটা হচ্ছে গুয়ানোটেলিজম। ভালো করে ব্যাপারটা বুঝবে। অ্যামাইনোটেলিজম মানে যে সমস্ত অর্গানিজমরা অ্যামাইনো অ্যাসিডকে রিলিজ করে অ্যাজ এক্সক্রিটরি প্রোডাক্ট, তারা হচ্ছে অ্যামাইনোটেলিজম। যদিও অ্যামাইনো অ্যাসিড ইজ নট দ্য এক্সক্রিটরি প্রোডাক্ট, বাট ইন কেস অফ ফিউ অর্গানিজমস ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট অ্যামাইনো অ্যাসিডস আর রিলিজড বাই দেম অ্যাজ এক্সক্রিটরি প্রোডাক্টস। কারা তারা? তারা হচ্ছে কি মোলাস্কা আর একাইনোডার্মাটা। সমস্ত মোলাস্কা বা একাইনোডার্মাটা নয়, বাট কিছু মোলাস্ক বা একাইনোডার্মা অর্গানিজমস আছে তারা অ্যামাইনো অ্যাসিডকে রিলিজ করছে অ্যাজ এক্সক্রিটরি ম্যাটেরিয়াল। আমাদের বডিতেও যে কিছুটা অ্যামাইনো অ্যাসিড রিলিজড হয় না অ্যাজ এক্সক্রিটরি প্রোডাক্ট তা কিন্তু আমরা বলতে পারবো না। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে চিফ এক্সক্রিটরি প্রোডাক্ট হচ্ছে ইউরিয়া, সেই জন্য আমরা হচ্ছে ইউরিওটেলিক। ইন কেস অফ বার্ড যদি দেখি বা ইন কেস অফ যদি লিজার্ড দেখি, রেপটাইল দেখি, ওদের ক্ষেত্রে চিফ এক্সক্রিটরি প্রোডাক্ট হচ্ছে ইউরিক অ্যাসিড। ঠিক আছে, তো ওরা হচ্ছে ইউরিক অ্যাসিড রিলিজ করছে। মাছেদের ক্ষেত্রে মানে ফিশ বা অ্যাম্ফিবিয়াদের ক্ষেত্রে চিফ এক্সক্রিটরি প্রোডাক্ট দ্যাট ইজ অ্যামোনিয়া, সেই জন্য তারা হচ্ছে অ্যামোনোটেলিক। বাট ইন কেস অফ মোলাস্কা বা একাইনোডার্মাটা, কিছু স্পেসিফিক মোলাস্কা বা একাইনোডার্মা দে আর শোয়িং দ্যাট দে আর রিলিজিং অ্যামাইনো অ্যাসিড অ্যাজ এক্সক্রিটরি প্রোডাক্ট, সেই জন্য তারা হচ্ছে অ্যামাইনোটেলিক অর্গানিজম। আরেকটা ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে গুয়ানোটেলিজম।
মানে যারা স্পেসিফিক গুয়ানিন রেসিডিউ রিলিজ করে অ্যাজ এ এক্সক্রিটরি প্রোডাক্ট। গুয়ানিন রেসিডিউ মানে আমাদের একটু চিন্তা করলে আমরা পেয়ে যাবো হোয়াট ইজ গুয়ানিন। ডিএনএ স্ট্রাকচার ফর্মেশনের সময় there are 4 nitrogenous bases are present: adenine, guanine, thymine, cytosine. In case of RNA, uracil is present. But ওই যে গুয়ানিন, অ্যাডেনিন, গুয়ানিন ইজ দ্য পিউরিন নাইট্রোজেনাস বেস। সেই গুয়ানিন কিন্তু রিলিজ করে কিছু স্পেসিফিক অর্গানিজমস। তো সেই জন্য সেই অর্গানিজমসগুলোকে আমরা বলবো গুয়ানোটেলিক অর্গানিজমস, আর এই ফেনোমেননটাকে বলবো গুয়ানোটেলিজম। তারা কারা? সাম স্পাইডার্স বা স্পাইডার্স বলতে পারো। তো স্পাইডার্স ক্যাটেগরি, দে আর রিলিজিং গুয়ানিন রেসিডিউ অ্যাজ দেয়ার এক্সক্রিটরি ম্যাটেরিয়াল। বাট গুয়ানিন ইজ অলসো নট এ এক্সক্রিটরি ম্যাটেরিয়াল, ইট ইজ দ্য ফর্মিং ম্যাটেরিয়াল অফ ডিএনএ, বলতে পারো ইট ইজ দ্য বিল্ডিং ব্লক অফ দ্য ডিএনএ। বাট সেই কিন্তু এখানে দেখা যাচ্ছে গুয়ানিন ইজ রিলিজড বাই সাম অফ দ্য স্পাইডার্স। চলে আসি এবার ইউরিনের কম্পোজিশন করতে। ইউরিনের কম্পোজিশন তোমরা দেখতে পাচ্ছ এই পোর্শনটা পুরোপুরি ইউরিনের কম্পোজিশন লেখা আছে। আমরা জানি বা আমরা যদি নাও জেনে থাকি, এখানে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের টোটাল ইউরিনের 95% হচ্ছে ওয়াটার। লেখাই রয়েছে 95% অফ দ্য ইউরিন ইজ কম্পোজড বাই ওয়াটার, আর ইট ইজ ওয়াটার ইজ অ্যাকচুয়ালি representing the 95%. Remaining the 5% that is composed of several organic components and or inorganic components বা constituents. তো আমরা এবার ফার্দার দেখে নিই যে রিমেইনিং 5% যেটা রয়েছে, যেটা হচ্ছে আদার সাবস্টেন্সেস বলে লেখা রয়েছে, তারা অর্গানিক আর ইনঅর্গানিক কি কি কনস্টিটিউয়েন্টস নিয়ে তৈরি। ফার্স্ট আমরা আসছি অর্গানিক কনস্টিটিউয়েন্টস দেখতে। আমরা এতদিন জেনেছি ইউরিয়া ইজ দ্য চিফ এক্সক্রিটরি প্রোডাক্ট, এবং এখানে আমরা সেটাই দেখবো যে ইউরিয়া ছাড়া আর কি কি রকমের এক্সক্রিটরি প্রোডাক্টস বা অর্গানিক প্রোডাক্টস আমাদের বডি থেকে বেরিয়ে যায়। লেটস সি। প্রথমে হচ্ছে নাইট্রোজেন, কারণ আমাদের অবশ্যই যে ওয়েস্ট মেটেরিয়ালসগুলো সেগুলো নাইট্রোজেনাস ওয়েস্ট, তো অবশ্যই নাইট্রোজেন ইটসেলফ ইট ইজ ডিজলভড ফর্মে বেরোচ্ছে। ইউরিয়া, ক্রিয়েটিন, নাম শুনেছি হয়তো ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন নাম শুনেছি, হিপিউরিক অ্যাসিড নাম শুনেছি, অ্যামোনিয়া NH3, মানে আমরা যদিও ইউরিওটেলিক কিন্তু তা সত্ত্বেও কিন্তু অ্যামোনিয়া কিছুটা পরিমাণে বেরোবে। অ্যামোনিয়া যে একদম বেরোবে না, খালি যে ইন কেস অফ ফিশ বা অ্যামফিবিয়া বেরোবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না। অ্যামোনিয়া খুব মাইনিউট কোয়ান্টিটিতে হলেও বেরোবে। Uric acid is also there in a minute quantity, as well as amino acid is there, allantoin, hormone, enzymes, these all are present. Allantoin বা allantois কথাটা বলতে গিয়ে আমি তোমাদের একটা জিনিস বলি, allantois is one kind of extra embryonic membrane forming protein. আবারও বলছি, যখন এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হয়, এমব্রায়োর চারিপাশে আমাদের যেমন অ্যামনিয়ন তৈরি হয়, জেনারেলি তার সাথে সাথে আরেকটাও মেমব্রেন থাকে যার নাম হচ্ছে allantois, এবং সেই allantois is generally made up of a protein that is allantoin. তো সেই allantoin প্রোটিনটাও কিন্তু খুব কম কোয়ান্টিটিতে, খুবই নেগলিজিবল কোয়ান্টিটিতে আমাদের কিন্তু ইউরিনের সাথে বেরোচ্ছে। তাহলে খালি আমরা যদি ভেবে নিই যে আমাদের ইউরিয়া ইজ এ চিফ এক্সক্রিটরি প্রোডাক্ট মানে আর কিছু বেরোচ্ছে না, দ্যাট ইজ রং কনসেপ্ট। তার সাথে ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, নাইট্রোজেন, ক্রিয়েটিনিন, হিপিউরিক অ্যাসিড, ফিউ এনজাইমস, যেগুলো মনে করো এক্সেস, কিছু এনজাইম মনে করো এক্সেস বেরিয়েছে আমাদের বডিতে ডিউরিং এনি কাইন্ড অফ ক্যাটালাইটিক রিয়াকশন, তো সেগুলোর দরকার নেই, তো দ্যাট উইল বি গেট রিলিজ। কিছু হরমোন মনে করো, কিছুটা কোয়ান্টিটি অফ হরমোন যেটা কাজে লাগেনি, নট ইউটিলাইজড, দ্যাট ক্যান বি অলসো রিলিজ থ্রু আওয়ার ইউরিন বিকজ দোজ আর টক্সিক ফর আস। এক্সেস মিনস টক্সিক, সো অলওয়েজ ইট উইল বি রিলিজ ফ্রম আওয়ার বডি। চলে আসি ইনঅর্গানিক সাবস্টেন্সেসে। বুঝতেই পারছি ইনঅর্গানিক সাবস্টেন্সেসে কিছু স্পেসিফিক মিনারেল আয়ন্সের আমরা এখানে নাম দেখবো। দেখা যাক কারণ রয়েছে ক্লোরাইড, ইট উইল বি রিলিজ, ফসফেট, পটাশিয়াম, সোডিয়াম, সালফেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়োডিন, এস, আর্সেনিক, প্লাম্বাম, ঠিক আছে। তো এই সমস্ত বা লেড, এই সমস্ত টাইপ অফ ইনঅর্গানিক সাবস্টেন্সেসও কিন্তু আমাদের বডি থেকে বেরিয়ে যায়। মিনারেল সাবস্টেন্সেস, মিনারেল আয়ন্স, তার মানে এই জিনিসগুলো যে এই যে আয়ন্সগুলো আমাদের আমরা জানি সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, দিস অল আয়ন্স আর ভেরি এসেনশিয়াল ইন আওয়ার বডি অর ফর আওয়ার বডি। বাট তারপরেও যে এক্সেস কোয়ান্টিটিটা থাকে সেটাই কিন্তু রিলিজ হয়। যতটা আমাদের ইউটিলাইজড হওয়ার ততটা ইউটিলাইজড হয়ে যাচ্ছে, হওয়ার পর এক্সেসটা রিলিজ হয়ে যাচ্ছে বিকজ দিস আয়ন্স আর নট রিকোয়ার্ড, দিস আয়ন্স ক্যান নট বি ফার্দার ইউটিলাইজড ইন আওয়ার বডি, দ্যাটস ওয়াই দে আর গেট রিলিজড। ওকে, চলে আসি নেক্সট ছোট্ট একটা টপিকে, দ্যাট ইজ ইউরিন অ্যাবনর্মালিটিস। মানে আমরা অলরেডি ইউরিন অ্যাবনর্মালিটিস বা আমাদের এক্সক্রিটরি সিস্টেম রিলেটেড অনেক রকম ডিজিজের নাম পড়েছি, যেমন ধরো ডায়াবেটিস ইনসিপিডাস, কিডনি ফেলিওর, তারপরে ধরো গ্লোমেরুলোনেফ্রাইটিস, এগুলো আমাদের পড়া হয়ে গেছে। তাছাড়াও আমাদের ইউরিনের মধ্যে কি রকমের কম্পোনেন্টস থাকার জন্য সেটাকে অ্যাবনর্মালিটিস হিসেবে ধরবো সেটা আমরা এখানে একটু
দেখে নেব। তো আমরা এখানে ফার্স্ট লিখেছি অ্যালবুমিনিউরিয়া, মানে হচ্ছে বুঝতেই পারছো ইউরিয়ার মধ্যে বা ইউরিনের মধ্যে যদি অ্যালবুমিন জাতীয় প্রোটিন, অ্যালবুমিন কি করে আমরা জানি কমনলি ইন কেস অফ এনি অফ দ্য বার্ড এগ, দ্য হোয়াইটিশ পোর্শন, আউটার হোয়াইটিশ যে প্রোটিন পোর্শন, দ্যাট ইজ মেড আপ অফ অ্যালবুমিন প্রোটিন। আমাদের বডিতেও ব্লাডের মধ্যে অ্যালবুমিন প্রোটিন আছে। তো সেই অ্যালবুমিন যদি কোনো কারণে ইউরিনের সাথে বেরোতে শুরু করে তখন সেই কন্ডিশনটাকে আমরা নাম দিয়েছি অ্যালবুমিনিউরিয়া। গ্লাইকোসুরিয়া বুঝতেই পারছো, ইফ দ্য গ্লুকোজ উইল রিলিজ থ্রু ইউরিয়া বা ইউরিন, তাহলে বুঝতেই হবে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল অনেকটাই বেড়ে গেছে, হাইপার গ্লাইসেমিক কন্ডিশন তৈরি হয়েছে এবং যার জন্য কিন্তু গ্লুকোজটা ইউরিন দিয়ে বেরোনো শুরু করছে। দ্যাট ইজ অবভিয়াসলি বলতে পারো ইটস এ হার্মফুল থিং ইন আওয়ার বডি। হিমাটুরিয়া মানে হিমোগ্লোবিন, ইফ ইট ইজ রিলিজিং থ্রু আওয়ার ইউরিন, যদিও বেরোনোর কথা না হিমোগ্লোবিন শুড বি দেয়ার ইন আওয়ার ব্লাড ভেসেল, দে আর ফ্লোয়িং থ্রু দ্য ব্লাড, কিন্তু সেই হিমোগ্লোবিনও যদি বেরিয়ে আসতে পারে তার মানে বুঝতে হবে দেয়ার ইজ আ প্রবলেম ইন গ্লোমেরুলাসের যে ব্লাড ভেসেল আছে সেই ব্লাড ভেসেলে কোনো রকম কোনো পারফোরেশনস থাকার জন্য আরবিসি সেলস বা হিমোগ্লোবিনস দে হ্যাভ কাম ইনটু পিসিটি, ডিসিটি অ্যান্ড লুপোফেনলি, এবং সেই জন্য দে আর কামিং থ্রু আওয়ার ইউরিন। তার মানে অবশ্যই তাদের ক্ষেত্রে সেই মানুষদের ক্ষেত্রে গ্লোমেরুলোনেফ্রাইটিসের কোনো প্রবলেম থাকার জন্যই হিমোগ্লোবিন ইজ অলসো কামিং ইন দ্য ইউরিন। Ketonuria is if ketone body is coming through urine to our body or outside of our body, so then it is commonly known as ketonuria, ketone body if it is coming, okay, কারণ গ্লুকোজ বা এই জাতীয় জিনিসপত্রগুলো কার্বোহাইড্রেট জাতীয় কম্পাউন্ডস গুলো কিন্তু আস্তে আস্তে কিটোন বডিতে কনভার্ট হয়, ঠিক আছে, এবং সেই কিটোন বডি যদি আমাদের ইউরিনের থ্রু দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে আমরা বলবো কিটোনিউরিয়া। হিমোগ্লোবিনিউরিয়া হচ্ছে গিয়ে স্পেসিফিক্যালি হিমোগ্লোবিন, ঠিক আছে, হিমোগ্লোবিন যদি স্পেসিফিক্যালি আমাদের ইউরিনের থ্রু দিয়ে বেরিয়ে আসে তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলবো হিমোগ্লোবিনিউরিয়া। হ্যাঁ, একটা জিনিস সেখানে যদি আমাদের দেখতে হয় বা আমরা যদি স্পেসিফিক্যালি বলি হিমাটুরিয়া যেটা, সেক্ষেত্রে আমরা কিন্তু হিমোগ্লোবিন বলবো না, রাদার বলবো হিমাটুরিয়া হচ্ছে কি যদি ব্লাড রিলিজ হয়, মানে আরবিসি ইজ কামিং থ্রু আওয়ার ইউরিন, ঠিক আছে, ব্লাড সেলস আর কামিং। আর হিমোগ্লোবিনিউরিয়াতে আমরা হিমোগ্লোবিন স্পেসিফিক্যালি বলবো, হিমাটুরিয়াতে তাহলে আমরা বলবো ইফ ব্লাড ইজ কামিং থ্রু ইউরিন, বাট দ্য প্রবলেম ইজ সেম, গ্লোমেরুলোনেফ্রাইটিস, তার জন্যই হচ্ছে পারফোরেশনস ইন দ্য গ্লোমেরুলাস। আর হিমোগ্লোবিনিউরিয়াতে বলবো হিমোগ্লোবিন বেরোচ্ছে। পাইউরিয়া হচ্ছে কি ইফ ডাব্লিউবিসি সেলস বা পাস মানে যেটাকে বাংলায় বলি পুঁজ, তো এই জিনিসগুলো যদি আমাদের ইউরিনের থ্রু দিয়ে বেরিয়ে আসে তার মানে বুঝতে হবে যে আমাদের এক্সক্রিটরি যে ডাক্ট রয়েছে, মানে ধরো তোমার ইউরেটারের কথা ধরি বা ইভেন নেফ্রনের ভিতরে কোনো স্পেসিফিক জায়গায় ধরি, সেসব জায়গায় মনে করো কোনো রটেনিং স্টার্ট হয়েছে বা সেসব জায়গায় কোনো ইনফেকশন হয়েছে, সেই জন্য পাস সেলস বা ডাব্লিউবিসি সেলস দে আর কামিং আউট থ্রু আওয়ার ইউরিন। তো আমরা অবশ্যই কোনো ইউরিনারি ইনফেকশন বোঝায় পাইউরিয়া যদি কারোর ক্ষেত্রে প্রুভড হয় বা ডায়াগনোসড হয়, ঠিক আছে। তো পাইউরিয়া মানে হচ্ছে যদি ডাব্লিউবিসি সেল বা পাস সেলস আর কামিং থ্রু আওয়ার ইউরিন। তাহলে এই জিনিসগুলো বোঝা গেল। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, হিমাটুরিয়া কিন্তু তোমরা অবশ্যই বলবে ইফ ব্লাড ইজ কামিং বা আরবিসি ইজ কামিং, হিমোগ্লোবিনিউরিয়াতে বলবে ইফ হিমোগ্লোবিন ইজ কামিং থ্রু আওয়ার ইউরিন। চলে আসছি এই পোর্শনটাতে, স্ট্রাকচার অফ জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস বা জেজিএ। এই নামটা আমরা অলরেডি শুনেছি। জেজিএ কোথায় পড়েছি আমরা? যখন আমরা রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম পড়েছি, ওখানে আমরা শুনেছি যে রেনিন বলে একটা স্পেসিফিক এনজাইম, যে রেনিন এনজাইমটা স্পেসিফিক্যালি আমাদের কিডনিতে থাকা যে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস বলে একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা থেকে বেরিয়ে ফার্দার ব্লাড ভেসেলে থাকা অ্যাঞ্জিওটেনসিনোজেন বলে একটা প্রিকারসার প্রোটিনকে ভেঙে অ্যাঞ্জিওটেনসিন 1 আর অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি করে, তারপর ফার্দার তার যা কাজ আছে সেটা করে সেই অ্যাঞ্জিওটেনসিন 2। কিন্তু কথাটা হচ্ছে যে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস এই স্ট্রাকচারটা কিরকম? জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস বা জাক্সটাগ্লোমেরুলার সেলস যদি লোকেশন জানতে চাও তাহলে সেক্ষেত্রে বলতে হবে, আমরা হয়তো এটা পড়েছি যে অ্যাফারেন্ট আর্টেরিওল যখন স্পেসিফিক্যালি বমেন্স ক্যাপসুলের মধ্যে ঢুকছে ফর প্রডিউসিং দ্য গ্লোমেরুলাস, এন্ড আফটার দ্যাট দ্য ইফারেন্ট আর্টেরিওল ইজ কামিং আউট, ঠিক আছে। এই দুটোর জাংশন আমি পড়াতে গিয়ে আমাদের বলেছিলাম, হয়তো মনে আছে, যে ডিসিটি যখন এখান থেকে পিসিটি নামলো, তারপরে লুপ অফ হেনরি আসে, হওয়ার পর যখন ডিসিটি হয়ে এখানে কালেক্টিং ডাক্টে যাওয়ার সময় ডিসিটিতে কিন্তু একবার রিটার্ন ব্যাক করে এখানে একটা কয়েল তৈরি করে তারপরে কিন্তু গিয়ে ও ফার্দার গিয়ে কালেক্টিং ডাক্টের মধ্যে অ্যাড হয়। তো এখানে কথাটা হচ্ছে ওই যে ডিসিটির যে পোর্শনটা এই স্পেসিফিক অ্যাফারেন্ট আর ইফারেন্টের মধ্যে যে গ্রুপটা, সেই গ্রুপের মধ্যে রিটার্ন করে একটা কয়েল তৈরি করে তারপর যে ফার্দার কালেক্টিং ডাক্টে গিয়ে জয়েন্ট হচ্ছে, তার জন্য এখানে ওই কয়েল পোর্শনটাকেই যদি আমরা সেকশন করি তাহলে সেক্ষেত্রে তার ভিউটা আসবে এরকম, এবং এই কয়েল পোর্শনটা এখানে তৈরি হওয়ার জন্যই কিন্তু ফার্দার এই জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসটা তৈরি হয়েছে। তো আমরা দেখে নিই জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসটা কি ফার্দার পোর্শন নিয়ে তৈরি বা কি ওর পার্টস আছে। এখানে আমি যে এই যে
ওভাল শেপের বা সার্কুলার যে স্ট্রাকচারটা এঁকেছি এটা কিন্তু অ্যাকচুয়ালি দ্য সেকশনাল ভিউ অফ ডিসিটি, যে ডিসিটি টিউবটা এখানে এসে এরকম কয়েল তৈরি করে আবার গেছে টুয়ার্ডস কালেক্টিং ডাক্ট, সেই ডিসিটির টিউবের একটা সেকশনাল ভিউ কিন্তু এই রাউন্ড শেপের পোর্শনটা। এবার কথা হচ্ছে এই যে ডিসিটির যে সেকশনাল ভিউতে তুমি উপরের দিকে দেখছো কিছু নর্মাল সেলস আছে, কিন্তু নিচের দিকে যে সেলসগুলো সেই সেলসগুলোর শেপ কিন্তু একটু ডিফারেন্ট, দে আর অ্যাকচুয়ালি কনিক্যাল শেপের বা বলতে পারো খানিকটা ট্রায়াঙ্গুলার শেপের। তার মানে এখানে কিন্তু একটা মাথা রাখতে হবে একটা জিনিস, যে অ্যাফারেন্ট বা ইফারেন্ট আর্টেরিওলসের নিয়ারবাই যে ডিসিটি সেলসগুলো আছে সেই সেলসগুলো হচ্ছে খানিকটা কনিক্যাল শেপের, এবং সেই সেলসগুলোকে কমনলি আমরা বলে থাকি ম্যাকুলার ডেন্সা সেলস। বোঝা গেল? এবার কথা হচ্ছে এই ডিসিটির নিয়ারবাই যে সমস্ত সেলসগুলো রয়েছে অন দ্য সারফেস অফ অ্যাফারেন্ট অ্যান্ড ইফারেন্ট আর্টেরিওলস, আবারও বলছি ডিসিটির নিয়ারবাই বা ডিসিটির সাথে অ্যাডহিয়ার্ড এমন কিছু সেলস আছে যে সেলসগুলো অ্যাকচুয়ালি প্রেজেন্ট অন দ্য সারফেস অফ অ্যাফারেন্ট আর্টেরিওল অ্যান্ড ইফারেন্ট আর্টেরিওল, দোজ আর কমনলি বাই নেচার দে আর মাসকুলার সেলস লাইক দ্যাট। তো সেই সেলসগুলো যেগুলো অ্যাফারেন্ট বা ইফারেন্ট আর্টেরিওলের সারফেসে আছে বাট নিয়ারবাই অফ দ্যাট ম্যাকুলার ডেন্সা, সেই সেলসগুলোরই আমরা ছবিতে আমরা দেখতে পাচ্ছি। এই যে সেলগুলোর কথা আমি বলছি বা এই সেলগুলোর কথা বলছি, এই সেলসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি JGA সেলস বা জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস সেলস বা JG সেলস, জাক্সটাগ্লোমেরুলার সেলস। আমরা যে বলি জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, যার জন্য অ্যাকচুয়ালি নাম হচ্ছে এই সেলসগুলো অ্যাকচুয়ালি নাম হচ্ছে বিকজ দিস স্পেসিফিক সেলস আর প্রেজেন্ট নিয়ারবাই afferent different arteriole, they are adhering with those as well as they are present nearby of glomerulus, they are present very nearby of glomerulus, that's why they are commonly known as JG cells, juxtaglomerular cells. তো এই যে সেলসগুলো কিন্তু মেইনলি রেসপন্সিবল ফর সিক্রিটিং দ্য রেনিন এনজাইম which is further activating angiotensinogen to angiotensin in the blood vessel. চলে আসি নেক্সট টাইপ অফ দ্য সেল অর দ্য লাস্ট টাইপ অফ দ্য সেল, যেটা রয়েছে অ্যাকচুয়ালি অ্যাফারেন্ট ডিফারেন্ট আর্টেরিওল আর এন্টায়ার এই যে সেকশনাল ভিউ অফ দ্য ডিসিটি বা সেকশনাল পোর্শন অফ দ্য ডিসিটি, তার মাঝখানে যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের মধ্যে একটা মাস অফ সেলস রয়েছে, সেই সেলসগুলোকে আমরা কমনলি নাম দিয়েছি ল্যাসিস অর পলকিশন সেলস। ঠিক আছে? তো এই যে তিনটে টাইপ অফ সেলস আমরা পেলাম, একটা হচ্ছে ম্যাকুলার ডেন্সা সেলস উইদিন ডিসিটি, একটা হচ্ছে the cells which are present on the surface of afferent and efferent arterioles but they are present nearby DCT, or they are actually present with the outer surface of DCT, or they are present nearby glomerulus, they are JG cells. They are mainly the functional cell here because they are releasing renin. And the last type of the cell that is present in between afferent efferent arteriole and macular densa cells, those are commonly known as lattice or Pulkinson cells. তো এই তিনটে টাইপের সেলস দিয়ে আমাদের টোটাল তৈরি হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, এবং এর ফাংশনটা আমরা জেনেছি যে এরা জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস JGA অ্যাপারেটাস মেইনলি কিন্তু আমাদের ওই রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমে হেল্প করে। তার স্ট্রাকচারটা মোটামুটিভাবে জানা হয়ে গেল, ম্যাকুলার ডেন্সা সেলস, ল্যাসিস অর পলকিশন সেলস অ্যান্ড জাক্সটাগ্লোমেরুলার সেলস। এবার চলে আসি লাস্ট পোর্শনে এই চ্যাপ্টারে, যেটা মেডিকেলের জন্য আমাদের লাস্ট পড়তে হবে। এটা একটা সাইকেল, যে আমাদের বডিতে আমরা যে ইউরিওটেলিক আমরা যে ইউরিয়া তৈরি করি সেই ইউরিয়া তৈরির প্রসিডিয়ারটা কি, ঠিক আছে? তো সেই জন্য এই সাইকেলটার নাম দেওয়া হয়েছে ইউরিয়া সাইকেল অর অর্নিথিন ট্রান্স কার্বামোইলেজ সাইকেল অর অর্নিথিন সাইকেল অর ক্রেবস হ্যান্সলেট সাইকেল। এগুলোর অনেকগুলো নাম কেন দেওয়া হয়েছে? আর ইউরিয়া সাইকেল মানে যেহেতু ইউরিয়া তৈরি হয় সেই জন্য। অর্নিথিন ট্রান্স কার্বামোইলেজ সাইকেল কেন? বিকজ দিস ইজ দ্য অর্নিথিন ট্রান্স কার্বামোইলেজ, এই স্পেসিফিক এনজাইমটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এনজাইম ইন দিস স্পেসিফিক সাইকেল। CPS1 or CPS1 যেটা থাকে কার্বামোইল ফসফেট সিনথেস বা অর্নিথিন ট্রান্স কার্বামোইলেজ, সেইটাই হচ্ছে এই অর্নিথিন ট্রান্স কার্বামোইলেজ সাইকেলটাই হচ্ছে অ্যাকচুয়ালি নাম দেওয়া হয়েছে বিকজ এখানে CPS1 বলে একটা ফার্দার এনজাইম ইজ রেসপন্সিবল, যে CPS1 টা এখানে থাকে কার্বামোইল ফসফেট সিনথেস 1, ঠিক আছে? এবং এর নাম অনুযায়ী এই সাইকেলটার নাম দেওয়া হয়েছে এরকম অর্নিথিন ট্রান্স কার্বামোইলেজ সাইকেল। বা আরেকটা তোমরা এক্সপ্লেনেশন দিতে পারো, অর্নিথিন থেকে কনভার্সন হচ্ছে সাইট্রুলিনে, তার মানে কি অর্নিথিন ট্রান্স কার্বামোইলেজ সাইকেল। কেন? কারণ অর্নিথিন থেকে সাইট্রুলিনে কনভার্সন হচ্ছে মানে ট্রান্সফার হচ্ছে বাই এ এনজাইম বাই এ স্পেসিফিক এনজাইম CPS1, যেটার নাম হচ্ছে কার্বামোইল ফসফেট সিনথেস 1, সেই জন্য কিন্তু এটাকে অর্নিথিন ট্রান্স কার্বামোইলেজ সাইকেল বলা হয়। অর্নিথিন থেকে ট্রান্সফার হচ্ছে সাইট্রুলিনে, কার্বামোইলেজ ওয়ার্ডটা এসেছে ফ্রম দিস এনজাইম কার্বামোইল ফসফেট সিনথেস 1, আর এই সাইকেলটাকে আমরা এর জন্য নাম দিয়েছি অর্নিথিন সাইকেল বিকজ দিস সাইকেল ইজ স্টার্টিং ফ্রম অর্নিথিন amino acid, that's why it is called as ornithine cycle. Krebs Hanslett cycle because these two scientists have proposed this cycle, that's why it is also known as Krebs Hanslett cycle. তো এবার আমরা দেখে নিই ফার্দার যে ইউরিয়া সাইকেল অ্যাকচুয়ালি কি দেখানো হয়েছে। আমরা জানি আমরা যে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যামাইনো বা
অ্যামোনিয়াম আয়ন তৈরি করি, সেই স্পেসিফিক কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়াম আয়নসগুলো ফার্দার কনভার্টেড হয় কার্বামাইল ফসফেটে। কার্বামাইল ফসফেট ইজ সাচ কাইন্ড অফ ফসফেট কন্টেনিং কম্পাউন্ড, এবং যার জন্য বা এই যে প্রসেসটা বা এই যে স্টেপটা, এই স্টেপটার জন্য রেসপন্সিবল এনজাইম হচ্ছে CPS1, কার্বামাইল ফসফেট সিনথেস 1। তো CPS1 ফার্দার CO2 আর অ্যামোনিয়ামকে কার্বামাইল ফসফেটে কনভার্ট করলো। আর কার্বামাইল ফসফেটে কনভার্ট হওয়ার পর এই কার্বামাইল ফসফেট অর্নিথিন বলে অ্যামাইনো অ্যাসিডের সাথে অ্যাটাচড হয়ে তৈরি করছে সাইট্রুলিন, এবং এই যে স্টেপটা, এই স্টেপটার জন্য রেসপন্সিবল এনজাইমটা হচ্ছে অর্নিথিন ট্রান্সকার্বামাইলেজ। দেখতেই পাচ্ছ এই যেখানে এনজাইমটা রেখেছে অর্নিথিন ট্রান্সকার্বামাইলেজ, তার মানে কি অর্নিথিন থেকে সাইট্রুলিনে ট্রান্সফার হচ্ছে বাই দ্য কার্বামাইলেজ এনজাইম, সেই জন্য কিন্তু এর নামটা এই সাইকেল, আমি অলরেডি বলেছি তোমাদের। তাহলে ওই এনজাইমটা দিয়ে সাইট্রুলিনে কনভার্ট হলো, সাইট্রুলিন ফার্দার কনভার্ট হবে আর্জিনোসাকসিনেটে। আর্জিনোসাকসিনেটকে কনভার্ট করার জন্য সাইট্রুলিনের সাথে অ্যাসোসিয়েটেড হবে অ্যাসপার্টেট বা অ্যাসপার্টিক অ্যাসিড বলে অ্যামাইনো অ্যাসিডটা, এবং তার সাথে সাথে একটা এনজাইম কাজ করবে আর্জিনোসাকসিনেট সিনথেজ, মানে আর্জিনোসাকসিনেট যাতে এই এনজাইমটা সিনথেসিস করতে পারে, সেই জন্যই নামটা এরকম। তাহলে আলটিমেটলি সাইট্রুলিন থেকে আর্জিনোসাকসিনেট সিনথেসিস হলো। যেই আর্জিনোসাকসিনেট সিনথেসিস হয়ে গেল, ও ফার্দার কনভার্ট হবে আর্জিনিনে বাই দ্য হেল্প অফ এনজাইম আর্জিনোসাকসিনেজ, মানে এবার আর্জিনোসাকসিনেটকে ভাঙছে, ভেঙে আর্জিনিন তৈরি করছে আর ফিউমারেট বা ফিউমারিক অ্যাসিড তৈরি করছে। এই যে ফিউমারিক অ্যাসিডটা তোমাদের হয়তো মনে আছে, একদম স্পেসিফিক্যালি ফিউমারিক অ্যাসিড বা ফিউমারেট যেটা একদম গ্রেপ সাইকেলের একদম লাস্টের দিকে তৈরি হয়েছিল, উপর দিকে যখন তুমি আবার ফিরছো, ঠিক আছে, এরকম রাউন্ড করে পুরো গ্রেপ সাইকেলে যখন ফিরছো টুয়ার্ডস বলতে পারো ওই ইয়ের দিকে, অ্যাসিটাইল কোয়ের সাথে আবার অ্যাসোসিয়েটেড হয়ে যখন তুমি আবার সাইট্রিক অ্যাসিড তৈরি করছো, তো ওই জায়গাটায় করে আবার ফিউমারেজ বা ফিউমারিক অ্যাসিড তৈরি হয়েছিল। তো সেই ফিউমারেজ তৈরি হচ্ছে যেটা আবার ক্রেব সাইকেলে ঢুকে যাচ্ছে, তা আমাদের হাতে চলে আসলো আর্জিনিন। এই যে আর্জিনিন, এই আর্জিনিনের উপর কাজ করছে আর্জিনেজ বলে একটা এনজাইম, যেটা আর্জিনিনকে আবার ভাঙছে, ভেঙে অর্নিথিন বলে যে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড যেটা দিয়ে স্টার্ট হয়েছিল সাইকেলটা, সেটাকে আবার তৈরি করে দিচ্ছে, এবং তার সাথে সাথে এখানে তৈরি করে দিচ্ছে NH2CO NH2, দ্যাট ইজ দ্য ইউরিয়া। এইটাই তাহলে তোমার ইউরিয়া, যেটা কিন্তু আলটিমেটলি আর্জিনিনকে ব্রেকডাউন করার জন্য তৈরি হয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে হাইড্রোলাইসিস একটা রিয়াকশন, বিকজ ওয়াটার ইজ রিকোয়ার্ড ইন দিস রিয়াকশন। দেখতেই পাচ্ছ, তো ওয়াটার ঢুকেছে, ইউরিয়া বেরিয়ে এসেছে, এবং তার জন্য কাজ করেছে আর্জিনেজ বলে একটা এনজাইম। তো এই এনজাইমটা কাজ করাতে অর্নিথিন তৈরি হয়ে গেছে। এই অর্নিথিনটা আবার নেক্সট সাইকেলে আবার পার্টিসিপেট করেছে, একই রকমভাবে সার্কুলেটেড হয়েছে, সাইট্রুলিন তৈরি করেছে, আর্জিনোসাকসিনেট তৈরি করেছে, ওখান থেকে আবার আর্জিনিন তৈরি হয়েছে, এদিকে ফিউমারেট বেরিয়ে গেছে, ফিউমারেট গিয়ে ক্রেব সাইকেলে ঢুকে পড়েছে। তাহলে এই জিনিসটা টোটালটা হচ্ছে কি ইউরিয়া সাইকেল বা অর্নিথিন ট্রান্সকার্বামাইলেজ সাইকেল বা ক্রেব সানসিনেট সাইকেল বা অর্নিথিন সাইকেল, হোয়াট এভার তুমি বলো। তাহলে আলটিমেটলি এই সাইকেলটা কিন্তু কন্টিনিউয়াসলি ঘটছে বলেই কিন্তু আমাদের ইউরিয়াটা তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ইউরিয়া সাইকেল ব্যাপারটা পুরোপুরি ভালোভাবে বোঝা গেল, ইউরিয়া সাইকেলের প্রসিডিওরটা বা কীভাবে সাইক্লিক প্রসেসে এন্টায়ার প্রসিডিওরটা চলছে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের মেডিকেল পোর্শন, যেখানে আমরা ইভলিউশন অফ কিডনি পড়লাম, টাইপস অফ এক্সক্রিটরি প্রোডাক্টস পড়লাম, তারপরে ইউরিন কম্পোজিশন পড়লাম, তার সাথে সাথে ইউরিন অ্যাবনর্মালিটিস পড়লাম, যে কী কী অ্যাবনর্মাল সাবস্টান্সেস থাকলে আমরা ওগুলোকে আমরা অ্যাবনর্মালিটিস হিসেবে ধরবো। তারপরে সাথে সাথে JGA বা জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসের স্ট্রাকচার করলাম, যেটা এতদিন রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম পড়ে এসেছি, আজকে আমরা স্ট্রাকচারটাই করে নিলাম। 3 টাইপস অফ সেলস আর ইনভলভ, অ্যান্ড দ্য লাস্ট ইউরিয়া প্রডিউসিং সাইকেল অর ইউরিয়া সাইকেল, যার মধ্যে ছোটো ছোটো কিছু অ্যামাইনো অ্যাসিডসের কনভার্সন, জাস্ট একটা ফর্ম থেকে একটা ফর্মে কনভার্সনই কিন্তু ইউরিয়া তৈরি করতে হেল্প করছে একটা লাস্ট, ঠিক আছে। তো এই হয়ে গেল টোটাল তোমার মেডিকেল পোর্শন ফর দিস চ্যাপ্টার এক্সক্রিটরি প্রোডাক্টস অ্যান্ড দেয়ার এলিমিনেশন। তোমরা এই পোর্শনটা পড়ো ভালো করে, পড়ার পর যেখানে অসুবিধা হবে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে, কোয়ারি ক্লিয়ার করে নেবে। আবার নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো, ততক্ষণের জন্য থ্যাংক ইউ।